গত ৬ মাস হলো আমি এক বিবাহিত লোকের সাথে চুটিয়ে প্রেম করছি। সেই লোকের বউ আছে, দুটা বাচ্চাও আছে। বাইরে থেকে দেখে মনে হতে পারে সুখী পরিবার তাদের, কিন্তু বাইরে থেকে দেখে তো আর সব বোঝা যায় না। সেই সুখী পরিবারের ঝলমলে মোড়কের মধ্যে অযত্নে পড়ে আছে জং ধরা সম্পর্কের শেষ ছিটে ফোঁটা। আমি অবশ্য তার পরিবারকে দেখিনি, দেখার প্রয়োজন বোধও করিনি। তার কাছ থেকেই শুনেছি তার জীবনের টানাপোড়েনের গল্প, একই ছাদের নিচে দিনের পর দিন স্ত্রীর সাথে থেকেও না থাকার গল্প। মন মানসিকতায়, ধ্যান ধারণায়, শিল্পে, সাহিত্যে, শিক্ষা, যোগ্যতায়, সব কিছুতেই নাকি তাদের যোজন যোজন ব্যবধান। বিয়ের আগে এতটা বুঝতে পারেনি, বুঝতে পারার কথাও না। সেটেল ম্যারেজ ছিল কি না তাদের, এই একটু দেখা একটু কথা, তখনই নাকি খারাপ লাগেনি, ব্যাস তাতেই দুজনে বিয়েতে মত দিয়ে দিয়েছিল। তারপর একসাথে পথ চলতে গিয়ে ধীরে ধীরে বৈষম্যটা ফুটে উঠতে থাকে। শুরুতে সে ভেবেছিল যে সময়ের সাথে দূরত্ব ঘুচে আসবে, কিন্তু সেই দূরত্ব তো ঘুচে নাই, বরং দিনকে দিন নাকি বেড়েই চলেছে। এখন সেই দূরত্ব এতটাই যে মহাকাশ পাড়ি দিলেও তা আর ঘোচবার নয়। মাঝখান দিয়ে দুইটা সন্তান হয়ে এমন এক বন্ধন সৃষ্টি করেছে যে চাইলেই এ জীবন থেকে বেরিয়ে আসার উপায় নেই। তাদের সম্পর্কটা আজ এমনই যে সে না পারছে গিলতে, না পারছে ফেলতে। এসব আমি তার কাছ থেকেই শুনেছি। আমি তার ব্যাপারটা কিছুটা হলেও অনুধাবন করতে পারি, কেননা এমনই এক সম্পর্কের বেড়াজাল থেকে আমি নিজেও মুক্ত হয়ে বেরিয়ে এসেছি। আমার জন্য ব্যাপারটা অনেক সহজ ছিল। আমার কোনো সন্তান হয়নি, আমি বুদ্ধিমতী এবং স্বাবলম্বী মেয়ে ছিলাম। বিয়ের শুরুতেই আমি বুঝে গিয়েছি কোথাও জানি একটু তার ছেঁড়া। সব ঠিক আছে, আবার যেন কিছুই ঠিক নেই। ঠিক আমারও মনে হয়েছিল আমরা দুজন যেন ভিন্ন জগতের বাসিন্দা। তাই বুদ্ধি করে শুরুতেই বাচ্চা নিয়ে নিইনি। তারপর দুজনে যখন দেখলাম যে আমাদের মধ্যে আর কিছুতেই মিলছে না, তখন নিজেরাই নিজেদের পথ দেখলাম। প্রবাসে থাকার কারণে ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়েছিল। দেশে থাকলে তো পরিবার পরিজন আত্মীয় স্বজনদের হস্তক্ষেপে জল ঘোলা করতে করতেই জীবনের অর্ধেক শক্তি নিঃশেষ করে তবেই না এই ছাড়াছাড়ি করা লাগতো। এ তো গেল ৮ বছর আগের কথা। এই ৮ বছরে আমার মা অবশ্য তার মেয়ের এই ডিভোর্সের ধাক্কা এখনও রিকভার করতে পারেনি। তিনি মনে করেন তার দোষেই, অর্থাৎ আমার মায়ের দোষেই আমার আজকে এই করুণ পরিণতি। মেয়েকে বেশি স্বাবলম্বী গড়ে তোলা নাকি এই ফল। সামান্য আফসোস করে ছোটখাটো ব্যবধান মেনে নিয়ে জীবনে চলার ক্ষমতা আমি নাকি হারিয়ে ফেলেছি। তিনি মেয়েকে স্বাবলম্বী গড়ে তোলার জন্য নিজেকেই দোষারোপ করে আপাতত দিনাতিপাত করছেন। তবে আমার মায়ের কাছে আমার পরিণতি করুণ মনে হলে কি হবে? আমার নিজেকে মুক্ত বিহঙ্গের মতন স্বাধীন মনে হয়। নিজের মতন থাকি আমি, নিজের মতন চাকরি করি, দেশ বিদেশে ঘুরে বেড়াই, বন্ধু বান্ধব নিয়ে আনন্দে করি, এবং যেদিন মন খারাপ থাকে সেদিন সারা দিন গুম মেরে পড়ে থাকি। কোনো বন্ধন নেই, কারোর কাছে জবাবদিহি করা লাগে না, কোনো বোঝা নেই। মন্দ লাগে না আমার এই জীবন। মাঝে মাঝে একটু একাকিত্ব বোধ হয় ঠিকই, কিন্তু আমার বন্ধু বান্ধব শখ আহ্লাদের কমতি নেই, এতেই আমার চলে যায়। তারপরও পরিবার আর বন্ধুদের চাপে পড়ে দুই একজনের সাথে ডেট করেছিলাম ঠিকই, কিন্তু কাউকে একটুও মনে ধরেনি। শারীরিক ভালোবাসার কাঙাল আমি কখনোই ছিলাম না। কারোর শরীর আমাকে সেভাবে টানে না, আমার কাছে মনটাই বড়। আর শুরুতেই মনে না ধরলে আমার সেখানে কিছু করার নেই। এরপর হঠাৎই আমার জীবনটা ওলট পালট করে উদয় হলো আমার এই প্রেমিক পুরুষ। তার নাম আবির। এক বান্ধবীর বাসার দাওয়াতে তার সাথে আমার প্রথম দেখা। আমি দেশি সার্কেলের মেলামেশা আজকাল কমিয়ে দিয়েছি। আমার বয়সী সিঙ্গেল মহিলা দেখলেই সবাই চুপচুপ করে দুঃখ করা শুরু করে। নানান কথা তাদের, আমার একা থাকতে ভালো লাগে কিনা, আমি নাকি বেশি মডার্ন, অমুক ভাবির ডিভোর্সির দেবর নাকি পাত্রী খুঁজছে, এই টাইপের কথাবার্তা অসম্ভব বিরক্তিকর লাগে আমার। কিন্তু সেই বান্ধবীর জোড়াজুড়িতে সেদিন যেতেই হয়েছিল। সেখানেই দেখা হয়ে গেল তার সাথে। সে একাই গিয়েছিল সেখানে, আর বাকিরা সবাই এসেছিল যার যার পরিবারের সাথে।
আমরা দুজন একা থাকার কারণে মনে হয় আলাদা করে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। প্রথম দেখাতেই আমার তাকে ভালো লেগে গিয়েছিল। একেবারে গতানুগতিক বাকি সব মধ্যবয়স্ক দেশি সংসারী পুরুষদের থেকে একেবারে আলাদা, একেবারে অন্য রকম। কোথায় জানি মনে হয়েছে আমাদের দুজনের মাঝে এক অদৃশ্য তারের সংযোগ আছে। আমার বিয়ের পর আমার স্বামীর সাথে যেই তারটি ছেঁড়া মনে হয়েছিল, সেই তারটিকেই যেন সযত্নে এখানে জোড়া লাগিয়ে দিয়েছে। আমার প্রতি তার মুগ্ধ দৃষ্টি সেই দাওয়াতে আমার নজর এড়ায়নি। আমি ভীষণ আধুনিক মনের মহিলা এবং সমাজের নানান বিধিনিষেধের আমি বিশ্বাসী না, কিন্তু আমার কিছু নিজস্ব নীতিবোধ এবং বিশ্বাস আছে। যতই অদৃশ্য তারের সংযোগ থাকুন না কেন, বিবাহিত দুই বাচ্চার বাবার সাথে প্রেম করা আমার রুচিতে বাঁধে। কেউ যদি তার স্ত্রীকে ছেড়ে আমার সাথে প্রেম করতে চায়, সেটা অন্য ব্যাপার, কিন্তু দু নৌকায় পা দিয়ে চলা মানুষদের আমি ঘৃণা করি। সে কারণে তার প্রতি আকর্ষণ বোধ করলেও প্রশ্রয় আমি দিইনি। কিন্তু সে ছিল একেবারে নাছোড়বান্দা। সেই দাওয়াতের পর থেকে একদম কিশোর বালকের মতন আমার যে পিছু নিল, সেই পিছু আর ছাড়াতে পারলাম কোথায়? আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই আমার পরিচিত, তাই আমার খবরাখবর বের করার জন্য কোনো ব্যাপারই ছিল না। অফিস শেষে বের হয়ে প্রায় দেখি যে অফিসের সামনে সে দাঁড়িয়ে আছে। বাড়িতে প্রতিদিন পোস্টে রং বেরঙের ফুলের সমাগম ঘটতে লাগলো। ছুটির দিনে সকালবেলায় আমার বাড়ির সামনে গাড়ি পার্ক করে সে বসে থাকে। দিনের পর দিন, মাসের পর মাস এসব চলতে থাকে। এসব ছেলে মানুষের কোনো মানে হয়? আমি তার সাথে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম। একদিন অফিস থেকে বেরিয়ে সোজা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনাকে তো আমার খুবই একজন ভদ্রলোক বলে মনে হয়েছিল, কিন্তু এখন তো দেখছি আপনি ভীষণ অসভ্য। সে মোটেও অপ্রস্তুত হয়নি। সোজা আমার চোখে চোখ রেখে বলেছিল, কি করব, আপনার ভীষণ প্রেমে পড়ে গেলাম যে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কি চান আপনি? আমার সাথে পরকীয়া করতে চান? খুবই দুঃখিত, আমি মোটেও ইন্টারেস্টেড না। না, কিছুই চাই না, শুধু আপনার পিছু নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। বাহ, ভালো, কাটিয়ে দেন তাহলে। এই বলে আমি ফিরে যাচ্ছিলাম, কিন্তু সে আবার বলে উঠল, দাঁড়ান, শুধু আর একটা ছোট্ট চাওয়া আছে। একদিন যদি আমাকে একটু সময় দিতেন, আমার জীবনের গল্পটা একটু শুনতেন, ব্যাস, আর কখনো কিছু চাইবো না। আমার কৌতূহলী মন। এরকম প্রেমিক পুরুষ আমার জীবনে কখনো আসেনি। তার জীবনের গল্প শোনার আকর্ষণ আমি অগ্রাহ্য করতে পারিনি। আমি বলেছিলাম, ঠিক আছে, আজকেই শুনে ফেলি। আমার হাতে এখন সময় আছে, তাড়াতাড়ি বলে ফেলেন, শুনি আপনার গল্প। আপনি নিশ্চয়ই ডিনার করেননি? চলেন না, সামনের রেস্টুরেন্টে বসে একটু কথা বলি। এখানে দাঁড়িয়ে কথা বলতে কেমন জানি লাগছে। না, আমি বাড়ি ফিরে ডিনার করব। তাহলে তো এক কাপ চা কফি তো খেতে পারেন। চলেন, এই কফি শপটাতে না হয় কিছুক্ষণের জন্য বসি। আমি আর না করিনি, রাজি হয়ে গেলাম। তারপর কফি খেলাম, তার জীবনের গল্প শুনলাম। কেমন করে সে প্রেমহীন, ভালোবাসাহীন, শূন্য জীবনে প্রতিদিন ধুঁকে ধুঁকে মরছে সেই গল্প। এমন এক দিন যায় না যে সে সংসার ছেড়ে বেরিয়ে আসতে চায় না, কিন্তু তার স্ত্রী নাকি সব দিক থেকেই তার ওপর নির্ভরশীল। সংসার ছেড়ে আসলে সে দুইটি সন্তান নিয়ে একেবারে অথৈ সাগরে পড়বে। তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। অন্য কাউকে সে এই গল্প শোনালে হয়তো তাদের মনে হতো যে ঢং করার জায়গা পায় না, কিন্তু আমার তা মনে হয়নি। আমি নিজে জানি শূন্য জীবনের সম্পর্ক কতটা কষ্টদায়ক। সে তার স্ত্রী ছোটোখাটো অনেক গল্পই শোনালো, যদিও তার স্ত্রীর উপর কোনো দোষারোপ সে করেনি, শুধু তারা যে ভিন্ন সেটা বোঝাতেই এত কথা বলেছে। আমারও মনে হয়েছে আসলেই ভিন্ন তারা দুজনে। কি কষ্ট করেই না সে সংসার করে যাচ্ছে। আমার সে সময় মনে হয়েছিল যে ভাগ্যিস আমি কোনো সন্তান হওয়ার আগেই সংসার থেকে বেরিয়ে এসেছি, তা না হলে আমারও আজ এই পরিণতিই হতো। সে শুধু অন্য রকমের পুরুষই না, সে একজন প্রেমিক পুরুষ, একজন দুঃখী পুরুষ। আর মানতেই হবে যে সে একজন অসাধারণ গল্পকার। আমি মুগ্ধ হয়ে তার কথা শুনলাম। আমার মুগ্ধতা তার নজর এড়ায়নি। তারপর নিজেই বলেছিল, আপনাকে কাজের পর এতক্ষণ আটকে রাখলাম, এখন যেতে হবে।
আপনার কাছ থেকে আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আপনার এই পিছু নেওয়াটা শুধু মাঝে মাঝে কষ্ট করে একটু সহ্য করে নেবেন। এই ছোট এই একটু আনন্দ থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ। এরপর জারি থাকলো তার এই পিছু নেওয়া। ধীরে ধীরে শুধু এই ছোট্ট একটু আনন্দ কেন, আরও অনেক বড় আনন্দ থেকেও বঞ্চিত করিনি তাকে। আমার যা দেওয়ার আছে সব তাকে দিয়েছি, একেবারে উজাড় করে দিয়েছি। কোনো কিছুতেই কার্পণ্য করিনি। বলেছি না যে এরকম প্রেমিক পুরুষ আমার জীবনে কখনো আসেনি। আমরা যেন একই তারে বাঁধা। মাঝে মাঝে তার পরিবার সম্পর্কে আমার কৌতূহল হয়েছে ঠিকই, কিন্তু খুব একটা গা করিনি। ভালোই তো কেটে যাচ্ছে আমাদের জীবন, চলুক না এভাবে, মন্দ কি। হঠাৎ করে আজ সকালে আমার ফেসবুক মেসেঞ্জারে এক নতুন মেসেজের রিকোয়েস্ট। সাধারণত আমি মেসেজ রিকোয়েস্টগুলো ভালো মতো না পড়েই ডিলিট করে দিই, কিন্তু মেসেজটি খুলেই আমার দৃষ্টি আটকে গেল। সেখানে লেখা, আপনি আমাকে চিনবেন না, আমি আবিরের ওয়াইফ। আপনি যার সাথে পরকীয়া করছেন সেই আবির। আপনি যদি সময় করে কোনো এক সময় আমার সাথে একটু দেখা করতে পারেন তাহলে ভালো হতো। আমার কিছু কথা ছিল। আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল। মেসেজটি এসেছে বিরোহিণী নামের এক প্রোফাইল থেকে। সেই প্রোফাইল আবার লক। প্রোফাইল আর কভার পিকচার দুইটাই ফুলের ছবি। আমি বুঝে নিলাম যে কেউ নিশ্চয়ই শয়তানি করছে। এই জন্য আমি মানুষের সাথে বেশি মিশতে চাই না। আমাদের সম্পর্কটা কেউ ধরতে পেরে ফুর্তি নেওয়ার চেষ্টা করছে। আরে সাহস থাকলে সামনে এসে কথা বল, আমার তো কিছু লুকানোর নেই। আবির অফিসের কাছে এখন ইউরোপে। একসময় মেসেজ করে জানাতে হবে। তারপর অফিস পৌঁছানোর পরপরই আর একটা মেসেজ পেলাম। ও, আপনাকে তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমার নাম অদিতি। আজকে তো অফিস শেষে আপনার মনোরঞ্জন করার মানুষ নেই। অসুবিধা না থাকলে আজই আপনার সাথে দেখা করতে চাই। আমি আপনার অফিসের সামনে অপেক্ষা করব, কেমন? এবার আমার বুক ঢিপ ঢিপ করা শুরু করছে। পরকীয়া ধরার ভয়ে না, আমি তো বলেইছি আমার লুকাছাপার কোনো ইচ্ছা নেই। তারপরেও কি যেন এক আশঙ্কায় বুক ঢিপ ঢিপ করছে। আবির তো বলেছিল ওর স্ত্রী এমনই অপদার্থ যে ঘর থেকে বের হয়ে রাস্তার সামনে স্কুল থেকে বাচ্চাদের আনা নেওয়া করতেও হিমশিম খায়। আমার অফিস তো দূরের কথা, বাচ্চাদের রেখে সে এত দূর আসবে নাকি? হতেই পারে না। এবারও আমি মেসেজের উত্তর দিলাম না, কিন্তু কি মনে করে জানি আবিরকে ব্যাপারটা না জানানোই ঠিক করলাম। দেখা যাক কি হয়। সারাদিন কাজে মন দিতে পারলাম না। ভীষণ অস্থির লাগছিল। কাজ না করে অফিসে বসে থাকার কোনো মানেই নেই। অনেক আগেই বেরিয়ে পড়তে পারতাম, কিন্তু ইচ্ছা করে বের হলাম না। প্রতিদিন যেই সময়টাতে বের হই সেই সময়ই বের হব। সত্যিই যদি আবিরের ওয়াইফ দেখা করতে আসে তাহলে তো সে নিশ্চয়ই সেই সময়ই আসবে। আগে বের হলে যদি এসে আমাকে না পায়। অফিস শেষে বের হয়ে রাস্তার উল্টো দিকের ল্যাম্পপোস্টে আমার চোখ আটকে গেল। আবির যেখানে সাধারণত দাঁড়িয়ে থাকে সেখানেই দাঁড়িয়ে আছে এক মহিলা। দেখেই বোঝা যাচ্ছে যে সে বিবাহিত। তার দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। আমার বুকের হৃদস্পন্দন ছাড়া আশেপাশের কিছুই যেন শুনতে পাচ্ছিলাম না আমি। তারপরেও যথাসম্ভব মুখে একটা সপ্রতিভ ভাব ফুটিয়ে রেখে তার দিকে এগিয়ে গেলাম। খুব মিষ্টি দেখতে, সামান্য নাদুস নুদুস এক মহিলা দাঁড়িয়ে আছে। পরনে একটা জিন্স আর মনে হয় এক সাধারণ ফতোয়া। বয়স আমার মতোই হবে, এই মধ্য ৩০-এর এদিক ওদিক। আমি আবিরের কাছে তার স্ত্রীর কথা শুনে শুনে নিজের অজান্তেই মনের মধ্যে তার একটা ছবি দাঁড় করিয়েছিলাম। সেই ছবির সাথে এর কোনো মিল নেই। এ কি সত্যি সত্যি আবিরের ওয়াইফ? এই প্রথম আবিরের স্ত্রী আর পরিবার সম্পর্কে খবর না নিয়ে আবিরের সাথে সম্পর্ক করার জন্য বুকের ভেতর একটু খচখচ করছে নাকি, সেই কথা শুরু করলো। কথার মধ্যে কোনো ভনিতা বা জড়তা নেই। বলল, আমি অদিতি, আবিরের ওয়াইফ। আর আপনাকে তো আমি চিনি। আমরা কি কোথাও বসে একটু কথা বলতে পারি? আপনি যে আবিরের ওয়াইফ তার প্রমাণ কি? আপনাকে তো প্রমাণ দিতে আসিনি আমি। আপনি আমার কথা বিশ্বাস করলে করবেন, না হলে করবেন না, সেটা আপনার ব্যাপার। আমি কয়েকটা কথা আপনাকে জানাতে এসেছি, তা জানিয়েই আমি চলে যাব। আমি তার কথার ঝাঁজে হকচকিয়ে গেলাম। আবিরের কথা শুনে ধারণা করেছিলাম যে তার স্ত্রী একজন ব্যক্তিত্বহীন মহিলা, 2 লাইন কথা কারোর সাথে বলে উঠতে পারে না। এই মহিলাকে তো মোটেও সেরকম কিছু মনে হচ্ছে না। তারপরও এই মহিলা যে আসলেই আবিরের স্ত্রী সে ব্যাপারে আমি কেন জানি নিঃসন্দেহ।
তাছাড়া আমার কৌতূহলী মন, যেই কৌতূহলী মনের কারণে আমি আবিরের কথা শুনতে রাজি হয়ে গিয়েছিলাম, সেই কৌতূহলের কারণেই আমি মনে হয় আবিরের স্ত্রীর কথা শোনার আগ্রহ বোধ করছি। আমি বললাম, চলেন স্টেশনের ভিতরের একটা কফি শপে বসা যাক। কফি শপে গিয়ে দুজনেই 2 কাপ চা নিয়ে বসে পড়লাম। এবারেও সেই কথা শুরু করলো, বাচ্চাদের এক ফ্রেন্ডের কাছে রেখে এসেছি, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আমার হাজবেন্ড কাকে দেখে এত মজলো, তাকে কাছ থেকে দেখার লোভটা সামলাতে পারলাম না। এই ধরনের কথা শুনে আমার এবার একটু মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু আমি তা প্রকাশ হতে দিলাম না। বললাম, আবির জানে যে আপনি আমার সাথে দেখা করতে এসছেন? না, তাকে জানানোর প্রয়োজন মনে করিনি। বাহ, আপনার স্বামী আরেকজনের সাথে প্রেম করে বেড়াচ্ছে, আপনি তাকে বাড়িতে দিনের পর দিন খাতির করে রেখে তার প্রেমিকার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে এসছেন? হাউ টিপিক্যাল! আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে এসেছি, আপনাকে সেটা কে বলল? আপনার মতন চরিত্রের মহিলার কাছে ক্ষমা ভিক্ষা কেন? কথা বলতেও আমার রুচিতে বাঁধে না। আপনার রুচির প্রশংসা না করে আমি কিন্তু পারছি না। নিজের তো কিছু করার মুরত নেই আপনার, স্বামী অন্যের সাথে প্রেম করছে যেন তার পা আঁকড়ে ধরে পড়ে আছেন, আর আমার সাথে কথা বলতে আপনার রুচিতে বাঁধে। সত্যি কথা কি বলতে, আপনার মতন আত্মসম্মান বোধহীন মহিলার সাথে কথা বলতে আমার এখন রুচিতে বাঁধছে। সে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। সেই হাসিতে এমন কিছু ছিল যে আমার নিজের আত্মবিশ্বাসের ভিত একেবারে চুরচুর হয়ে গেল। সে বলল, আমাদের দুইজনের কথা বলতেই রুচিতে বাঁধছে দেখি, তবে আপনার সাথে কথা কাটাকাটি করতে আমি আসিনি। আর আপনাকে যদি জানাতে হয় যে আমি কেন আমার হাজবেন্ড প্রেম করছে জেনেও তার সংসার করে যাচ্ছি, তাহলে আপনার কাছ থেকেও জানতে হবে আপনি কেন জেনে শুনে আরেকজনের হাজবেন্ডের সাথে প্রেম করছেন। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখতে পারেন যে আমি যেই কাজটা করছি সেই ব্যাপারটা বেশি ঘৃণ্য, না আপনি যা করছেন তা বেশি ঘৃণ্য। যাই হোক, আপনার জীবন দর্শন আপনার কাছে, আমার জীবন দর্শন আমার কাছে। আপনাকে শুধু জানাতে এসেছিলাম, যার সাথে প্রেম করে আপনি এত পুলকিত সে কিন্তু মহাপ্রেমবাজ। আগেও প্রেম করেছে, এখনো করছে, আর ভবিষ্যতেও করবে। কিন্তু আপনার মতন এত মডার্ন, স্ট্রং, স্বাবলম্বী মহিলারা যখন এরকম প্রেমবাজদের কাছে নিজেদের আত্মসম্মান বোধ খুইয়ে বসে থাকে, তখন দেখতে ভীষণ কুৎসিত লাগে, ভীষণ ছ্যাবলাবি মনে হয়। আমি বেশ একটু থতমত খেয়ে গেলাম। আমার সামনে বসে থাকা অদিতিকে আবারও ভালো করে একটু দেখে নিলাম। স্নিগ্ধ একটা চেহারা, আত্মবিশ্বাসী ভঙ্গিতে সে বসে আছে। ওর ফিরে যাওয়ার কোনো ইচ্ছা দেখা যাচ্ছে না। এবার আমি কথা বললাম, আপনি কি শুধু আমাকে এটা জানাতেই এখানে এসেছেন? আর আপনি কি ভেবেছেন আপনার এই মুখের কথা শুনে আমি সব খুশি খুশি মেনে নিয়ে আবিরকে একজন ধোঁকাবাজ আর প্রেমবাজ মনে করে দূর করে দেব? আপনার যেমন তার সম্পর্কে কথা বলার আছে, তারও কিন্তু আপনার সম্পর্কে অনেক কথাই বলার আছে। তা তো বটেই, তার নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক কথা বলার আছে। কিছুক্ষণের নীরবতা অদিতিকে একটু হতাশ দেখাচ্ছে। আমি মেয়েটিকে বোঝার চেষ্টা করছি, কি চায় মেয়েটি? এসব কথা বলে ওর স্বামীকে ফিরে পেতে চায়? আমি কি বলবো চিন্তা করছিলাম, কিন্তু সেই আবারও কথা বলে উঠল, আমি আপনাকে আমার কথা বিশ্বাস করতে বলছি না, শুধু যেটুকু আপনাকে জানানো দরকার মনে করেছিলাম সেটুকু আপনাকে জানিয়ে দিলাম। আপনি কি করবেন সেটা আপনার ওপর, তবে আপনি সময় নিতে পারেন, আবিরের সম্পর্কে খবর নিয়ে দেখতে পারেন। আর আমিও অনেকদিন সময় নিয়েছি, নিজেকে কষ্ট করে ধীরে ধীরে স্বাবলম্বী করে তৈরি করেছি। ব্যাপারটা সহজ ছিল না, অনেক কঠিন। শুধু আর্থিক এবং শারীরিকভাবে কঠিন না, মানসিকভাবেও কঠিন। আবির ভেবেছিল আমার মতন মেয়েদের কোথাও যাওয়ার জায়গা নেই, ওর সংসারই আমাকে আজীবন পড়ে থাকতে হবে। কিন্তু সময় এসেছে ওকে ভ্রান্ত প্রমাণিত করার। আমি এখন তৈরি, আমি ওর সংসার ছেড়ে চলে যাচ্ছি। বাহ, তাহলে তো বেশ ভালোই, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আর আপনি যদি ভেবে থাকেন যে আমি ওকে ছেড়ে দিলে ও আপনার সাথে সুখে শান্তিতে বসবাস করা শুরু করে দেবে, তাহলে আপনার ধারণাটা কিন্তু ভুল। ওর বাড়িতে প্রয়োজন একজন সুচারু গৃহিণী, আর বাইরে প্রয়োজন কেতাদুরস্ত আধুনিকতা। আমি কিন্তু কিছুই ভাবছি না, শুধু আপনার কথা শুনছি। আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার জীবনের কঠিন সময়েও আমার কথা চিন্তা করে আমাকে এতগুলো উপদেশ দিতে এসেছেন। অদিতির ঠোঁটে আবারও সেই বুক হিম করা হাসি। ও
ও বলল, আপনি সাইকিয়াট্রিস্ট হচ্ছেন? দুঃখের ব্যাপারে কি জানেন? আমি যেমন আপনাকে দোষী ভাবছি এবং আপনি যেমন আমাকে দোষী ভাবছেন, পুরো সমাজও ঠিক একইভাবে বিভক্ত হয়ে আমাদের এই কাহিনী নিয়ে কাদা ছোঁড়াছুড়ি করবে। একদল আমাকে ব্যক্তিত্বহীন স্ত্রী বলে যা তা বলবে, আর একদল আপনাকে নষ্ট মেয়ে ছেলে বলে আখ্যায়িত করবে। দুই সন্তান নিয়ে এই সংসারে আমার কি অপারগতা ছিল তা আমিই জানি, আর আপনি কিসের টোপে ধরা দিয়েছেন তা আপনিই জানেন। কিন্তু যেই মানুষগুলো আমার বা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে একজনকে মায়াজালে বেঁধে রাখে, পরিকল্পনা করে ছলনা করে, সেই মানুষগুলো সমাজে কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তাদের কোনো দোষ হয় না। একটু থেমে অদিতি আবার বলে উঠল, আমাকে এখন উঠতে হবে। বাচ্চাদের এক বান্ধবীর কাছে রেখে এসছি। সেখান থেকে ওদের উঠিয়ে আমার নতুন জীবন শুরু করব। আমি আর আমার দুই সন্তান নিয়ে নতুন জীবন। আমি জানি সেই জীবন মোটেও সহজ হবে না, হয়তোবা মোটেও আনন্দের হবে না, কিন্তু আশা করি অনেক সম্মানের হবে। অসম্মানের জীবন কিন্তু ভীষণ কষ্টের। আর আপনাকে এত কিছু জানালাম কেন জানেন? আমার মনে হয় আপনিও আমার মতন এমন মায়াজালে আটকে পড়ে গিয়েছিলেন যে ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনার লোপ পেয়েছে। আমি জানি এই মায়াজাল, এই ধোকার আকর্ষণ কি সাংঘাতিক। তবে এই ধোকার জীবনে আর যাই থাকুক না কেন, কোনো সম্মান নেই। হয়তোবা একসময় আপনি আমার কথা উপলব্ধি করতে পারবেন। ভালো থাকবেন, চলি কেমন? এই বলে অদিতি নামের মেয়েটি চলে গেল। আমি স্তব্ধ হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম, যতক্ষণ না পর্যন্ত ওর দৃষ্টির বাইরে হারিয়ে গেল। হঠাৎ করে খুব ক্লান্ত লাগা শুরু করলো। নিজেকে পরাজিত এক মানুষ মনে হচ্ছে। মেয়েটি যদি আমাকে গালাগালি করে আমার সাথে রাগারাগি করে যেত, তাহলে হয়তো বা এমন মনে হতো না। নিজের অজান্তে হঠাৎ করেই গত 6 মাস সম্পর্কে নানান ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠল। আবির যে একজন অসাধারণ গল্পকার, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কথার মোহেই আমি ওর প্রেমে পড়েছি। শুধু কি কথা, ওই যে অদিতি বলে গেল মায়াজাল। কি এক মায়াজালে আমি আটকে গেছি যে আসলেই ভালো মন্দ বোঝার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছি। হয়তোবা অদিতিই ঠিক, আবির এক মহাপ্রেমবাজ। স্ত্রী খারাপ, প্রেম ভালোবাসাহীন দাম্পত্য সম্পর্ক, এসব হয়তোবা ওর প্রেমের এক কৌশল মাত্র। কিন্তু ও প্রেমবাজ কি প্রেমবাজ না, সেই ব্যাপারটা আমার কাছে আর মুখ্য না। ওর যে স্ত্রী আছে সেই ব্যাপারটা তো আমার ঠিকই জানা ছিল। আমি তো সেই ব্যাপারটা জেনেই ওর সাথে সম্পর্ক করেছি। আর হয়তোবা আবিরের কথাও ঠিক, ওর স্ত্রীর সাথে দিনের পর দিন ধরে ঠান্ডা সম্পর্ক, ওদের হয়তো যোজন যোজন ব্যবধান। তারপরও তো ওর স্ত্রী তার সাথে সংসার করে চলেছে। এতই যখন কষ্ট, তাহলে সেই সংসার ছেড়ে আসার কোনো চেষ্টা করেননি কেন? সন্তানদের জন্য যখন এত মায়া, তাদের ব্যবস্থা করি না হয় বেরিয়ে আসতো। আর আমি নাকি এক মহানীতিবান মানুষ। বুক ফুলিয়ে বলেছি যে 2 নৌকায় পা দিয়ে চলা মানুষদের আমি ঘৃণা করি। এই 8 বছরের আমার সিঙ্গেল জীবনে আমি তো কাউকে ঠকাইনি। তাহলে কিসের মোহে, কিসের বশে সব নীতি সাধারণ বোধ খুইয়ে বসে আছি? আসলে নিজেকে ভীষণ ছ্যাবলা মনে হচ্ছে। আজ যদি অদিতি আবিরের সংসার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত না নিয়ে ঠিক একই কথাগুলো আমাকে বলে যেত, তাহলে ওকেই আমার দুর্বল আর ছ্যাবলা মনে হতো। আজ যদি ও এখানে এসে আমার সাথে ঝগড়া বা রাগারাগি করার চেষ্টা করতো, তাহলেও আমি ঠিকই নিজের আত্মপক্ষ সমর্থন করে নানান যুক্তি দাঁড় করিয়ে ফেলতাম। কিন্তু মেয়েটা যে কিছুই করলো না, কিছু না করেই এভাবে আমাকে পরাজিত প্রতিপন্ন করে চলে গেল। আমার হঠাৎ মনে হলো যে আমি জানি আমাকে এখন কি করতে হবে। আমাকে ওর সম্মানের জীবন ফিরে পেতে হবে। ব্যাপারটা হয়তো বা সহজ হবে না, এই মায়াজালহীন ছিন্ন করা যে বড় কঠিন। কিন্তু এত প্রতিবন্ধকতার মধ্যেও অদিতি যখন পেরেছে, আমাকেও পারতে হবে। আর আবির, ওর কি হবে? আমরা দুজন ওকে ছেড়ে গেলে ওর কি চৈতন্য হবে? ও কি বেছে নেবে সম্মানের একটা জীবন? যে জীবনই বেছে নিক না কেন, আমার তাতে কি? ওর কথা চিন্তা করে আবারও কেন অকারণ মায়া বাড়ানো? এই মায়াজাল যে বড় লজ্জার, বড়ই অসম্মানের। তারপর আমি সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে এলাম সমস্ত মায়াজালের বাঁধন বিচ্ছিন্ন করে। হ্যাঁ, ব্যাপারটা সহজ হয়নি, কিন্তু আর না। সমাজে একা বেঁচে থাকবো, কিন্তু সম্মানের সাথে বেঁচে থাকবো। আবিরের সমস্ত সত্যি আজ আমার চোখে প্রমাণিত। আর সেই চোখ দিয়ে দ্বিতীয়বার ওর মুখ দেখার ইচ্ছে নেই আমার। আজ আমি বেঁচে আছি এই সমাজে নিজের নীতি নিয়ে, নিজের সম্মান নিয়ে,
যা প্রত্যেক নারীরই থাকা উচিত। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।